আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। রাজধানীর পুরানো পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। উদ্ধার সহায়তায় কাজ করছে 2 প্লাটুন বিজিবি। এ নিয়ে আরো জানবো সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছ থেকে। নিয়াজ, ভবনটিতে আগুন কিভাবে লাগলো আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেখানে জানাবেন। ধন্যবাদ আপনাকে। রাজধানীর পুরানা পল্টন এবং আপনার এই পুরানা পল্টনের যে মানিকগঞ্জ হাউস, এটিতে আসলে আপনার আগুন লাগে ঠিক সকাল 9টার দিকে এবং 9টা 10 মিনিটের দিকে আসলে আপনার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে আসে এবং এরপরে একে একে প্রায় 6টি ইউনিট এখানে এসে কাজ করেছে এবং এখন বর্তমানে আসলে আগুনটি নিয়ন্ত্রণে রয়েছে। এবং আমরা এখানে যারা স্থানীয় জনগণ তাদের সাথে কথা বলে জেনেছি এই ভবনটির দোতলায় একটি ল চেম্বার ছিল এবং সেখানেই আসলে আগুনটি লাগে এবং এখন পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের হতাহতের খবর পাইনি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আসলে কোনো ধরনের কোনো হতাহত বা আপনার কোনো ধরনের ক্ষতি হয় না। ক্ষতি বলতে হয়েছে শুধুমাত্র ল চেম্বারের যে কাগজপত্র রয়েছে বা মূল্যবান সেগুলো আসলে আপনার এবং আসবাবপত্র রয়েছে সেগুলো আসলে পুড়ে গিয়েছে এবং এমনটি তথ্য আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে সাথে কিন্তু বিজিবির কিন্তু আপনারা 2 প্লাটুন বিজিবি এখানে কিন্তু আসলে কাজ করছেন উদ্ধার কাজে। যদিও আসলে এখানে তেমন খুব সকালে ঘটনাটি ঘটার কারণে এখানে তেমন কোনো লোক আসলে ছিল না এবং কোনো ধরনের কোনো আপনার এখানে আটকা পড়েছে কিনা বা এই ধরনের তথ্য কিন্তু আসলে পাওয়া যায়নি এবং আসলে সবাই মোটামুটি আসলে আপনারা আসতে পারেনি অফিসে এবং সেই কারণে আর কি আপনার তেমন বেশি হতাহত বা আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যায়নি। যদিও এই ভবনের নিচতলায় কিন্তু একটা জুতার শোরুম রয়েছে অ্যাপেক্স কোম্পানির এবং সেটিও কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এই আগুনটির আসলে সূত্রপাত কিভাবে হয়েছিল সেটি সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এটি তদন্ত করা হচ্ছে যে আসলে সূত্রপাতটি কিভাবে হয়েছে। কেউ কেউ ধারণা করছে আসলে আপনারা এই যে ধূমপানের কারণে হয়তো বা আপনার মশার যে কয়েল এগুলোর কারণে হয়তো বা আগুন লাগতে পারে, যেহেতু এটা ল চেম্বার ছিল। এছাড়া আসলে আপনার তেমন কোনো শর্ট সার্কিটের কারণে ঘটেছে কিনা বা অন্য কোনো কারণে ঘটেছে কিনা তেমনটি আসলে ধারণা আসলে করছে না, তবে তদন্তের পরে আসলে জানা যাবে যে এটি আসলে আপনার কি কারণে আগুনটি লেগেছিল। এখনই কিন্তু আসলে আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং আপনার বেশ তারা কিন্তু আপনার ভিতরে পুরো একেবারে আপনার পানিতে একেবারে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ভিতরে যাচ্ছেন এবং তারা কিন্তু আপনার এই কেউ আসলে আটকা পড়েছে কিনা সেটি আসলে তারা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছেন। যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছে সে ব্রিফে কিন্তু কোনো ধরনের কোনো হতাহতের খবর বা কেউ আটকা পড়েছে কিনা সে ধরনের তথ্য দেওয়া হয়নি, তবে তারা চেষ্টা করছেন যে ভিতরে তারপরে তারা বারবার আপনার খুঁজে দেখছেন যে কেউ আসলে আটকা পড়েছে কিনা বা আপনার কেউ এখানে যারা রাতে কেউ ছিল কিনা তা এই ধরনের আসলে তথ্য তারা বের করার চেষ্টা করছেন। যদিও আপনার এই ভবনটি কিন্তু একেবারে জমজমাট একটি এলাকা এবং আপনার বেশ আপনার রাজধানীর একটি ব্যস্ততম এলাকা এবং সেই ব্যস্ততম এলাকায় কিন্তু এই ভবনটি শুধুমাত্র আপনার যে এই ল চেম্বারটি ছিল তা নয়, এর আশেপাশেও কিন্তু অনেকগুলো বাণিজ্যিক ভবন রয়েছে এবং সেই সাথে এই ভবনে কিন্তু অনেকগুলো বাণিজ্যিক অফিস রয়েছে। যদি বলি যে এই ভবনের নিচতলায় কিন্তু আপনার আর একটি বড় একটা জুতার শোরুম রয়েছে, যদিও সেটি আসলে কোনো ধরনের কোনো আপনার ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেই সাথে কিন্তু আপনার আর এখানে কিন্তু এবং আশেপাশে কিন্তু আপনার একটা রেস্টুরেন্ট রয়েছে এবং পাশের ভবনে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং আপনার এর পাশেও কিন্তু আপনার 2টা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। এই ভবনটির 2 পাশেই 2টা রেস্টুরেন্ট রয়েছে এবং যদিও আপনার এই আগুনের ফায়ার সার্ভিস সঠিক সময় চলে আসার কারণে এবং আপনার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আপনার সাথে সাথে যুক্ত হওয়ার কারণে আপনার আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঠিক সকাল 10টা নাগাদ এটি আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং আপনার ফায়ার সার্ভিস এবং বিজিবির যে উদ্ধার কাজের জন্য 2 প্লাটুন বিজিবি এখানে নিয়োজিত রয়েছেন, তারাও আসলে এখানে কাজ করে যাচ্ছেন।
আর একটু বলে রাখি যে আসলে এই এই ঘটনাটি কিন্তু আপনার সকাল ঠিক 9টার দিকে আসলে আপনার ঘটেছে এবং সকাল 9টার দিকে যে এটি ঘটেছে এবং সকাল 9টার দিকে ঘটনার সাথে সাথে 9:10 কিন্তু আসলে ফায়ার সার্ভিস এখানে এসে দ্রুত সময় এখানে এসে কাজ শুরু করছেন এবং দ্রুত সময় কাজ শুরু করার কারণে সাথে সাথে আরও 4টি ইউনিট কিন্তু এখানে এসে আপনার তাদের সাথে যুক্ত হয়েছে এবং এই যুক্ত হওয়ার কারণে কিন্তু আপনার একসাথে কিন্তু 6টি ইউনিট এখানে কাজ করেছে এবং এই ভবনটি শুধু দোতলার যে ল চেম্বারটাতে আগুন রয়েছে সেটি ছাড়া আসলে আর কোনো জায়গায় কিন্তু আসলে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং এই ভবনটি আসলে আপনার তেমন কোনো ক্ষতির হাত থেকে কিন্তু আসলে রক্ষা পেয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু বিজিবি কিন্তু এখানে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এর যারা আপনার নিয়ন্ত্রণে রয়েছে তারাও কিন্তু আপনার এখানে আসছেন এবং তারাও এখানে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। আর একটু বলে রাখি যে এখন বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিস ভিতরে কাজ করছেন, তারা দেখছেন যে আসলে কোনো ধরনের কোনো আপনার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা আপনার কেউ আহত হয়েছে কিনা। যদিও এমনটি তথ্য কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছে তারা বলছেন যে কেউ এখন পর্যন্ত আহত হয়নি বা কোনো হতাহতের খবর পায়নি। এই ছিল আমার কাছে রাজধানী নয়াপল্টন থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ফেনী শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, গ্যাস সংকটের কি কারণ বলছেন কর্তৃপক্ষ, কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোয়া। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের চৌধুরী বাড়ি এলাকায়। আমরা আসলে এখানকার গ্যাস কোম্পানির যিনি এখানকার ব্যবস্থাপক রয়েছে তার সাথে কথা বলেছি, বাপ্পি শাহরিয়ার। আসলে তিনি বলছেন যে আসলে শীতকাল আসলেই ফেনীর কিছু কিছু এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করে। এর কারণ সম্পর্কে তিনি বলছেন যে আসলে এই গ্যাস আসলে তরল পদার্থটা আসলে শীতের কারণে সেটি ঘনত্ব বেড়ে যায়, সে কারণে আসলে গ্যাসের এই সংকটটি দেখা যায়। এছাড়াও আসলে আবাসিক লাইনে যে লাইনটি রয়েছে সেটি আসলে অনেক পুরাতন, সে কারণেও ওই গ্যাসের সংকট বলেও তিনি জানিয়েছেন। তবে তারা খুব দ্রুত সময়ে আসলে একটি প্রকল্পের মাধ্যমে আসলে আবাসিক লাইনগুলো খুব গ্যাসের যে সঞ্চালন সেটি কিন্তু বৃদ্ধি করবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখানকার গ্রাহক যারা বলছে তারা আসলে প্রতিনিয়ত তাদের অভিযোগ আসলে গত এক যুগেরও বেশি সময় ধরে আসলে তারা এই গ্যাস সংকটের সমস্যায় পড়ছেন। আমরা আসলে এখানকার যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় রয়েছে তার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ফেনীতে 32,000 গ্রাহক রয়েছে। তার মধ্যে আসলে ফেনীর বিভিন্ন উপজেলা এই সংযোগগুলো থাকার সত্ত্বেও আসলে নিয়মিত তারা গ্যাস সংযোগ থাকার কারণে তারা আসলে নিয়মিত বিল পরিশোধ করা, এই বিল পরিশোধ করা পরবর্তীতেও আসলে তারা আসলে নতুন করে আসলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এবং সেই ক্ষেত্রে আসলে মাটির চুলা ব্যবহার করে তারা আসলে রান্নাবান্না করে। আমরা এখানে একজন গ্রাহক রয়েছে, আসলে তার কাছ থেকে জানতে চাইবো আসলে আপনারা কত বছর যাবত এই সমস্যায় ভুগছেন এবং এই বিষয় নিয়ে আসলে আপনারা গ্যাস কোম্পানির সাথে আসলে কথা বলছিলেন কিনা, তারা কি বলছিল আসলে? আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে যে আমি 12 বছর চলতেছে, এই 12 বছর আমি দেখি না যে মানে গ্যাস থাকতে। আমরা লার্কির চুলা পাশাপাশি সিলিন্ডার ইউজ করতেছি, কারণ সকালে তো সম্ভব না, যে সামর্থ্য নাই যে সিলিন্ডার ইউজ করা। আমাদের বিল দেওয়া হচ্ছে কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমরা ভোর 4টার সময় উঠি, আমরা রান্না বান্না করতে হয় আমাদেরকে। সবার তো সম্ভব না, এত ভোরে ভোরে রান্না করে খাওয়া তো সবার সম্ভব না। 6টার আগে গ্যাস চলে যায়, আবার সন্ধ্যে 7টায় গ্যাস আসে। আমরা এখন চাই আমরা বিল দিচ্ছি, আমরা যথেষ্ট পরিমাণে আমাদের গ্যাস দরকার, কারণ আমরা রান্না বান্না করে খেতে পাচ্ছি না ঠিক মতো। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার গ্রাহক যারা রয়েছে, শুধু এই ধরনের গ্রাহক নয়, আমরা দেখেছি যে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, পেট্রোবাংলা, বাঁশপাড়া, সহদেবপুর, আলোকদিয়া, শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার, রামপুর, বিরিঞ্চি সহ প্রায় আশপাশের এলাকায় আসলে এই ধরনের গ্যাস সংকট দেখা দিয়েছে। এখানকার আসলে গ্রাহক যারা রয়েছে আসলে তারা প্রতিনিয়ত বিল দেওয়ার পরেও আসলে তারা তার যে সুফল সেটি কিন্তু পাচ্ছে না। তবে এখানকার গ্রাহকদের আরো অভিযোগ রয়েছে, তারা আসলে যুগের পর যুগ গেলেও আসলে এখানকার যে লাইনগুলো সেগুলো কিন্তু সংস্কার করছে না বলে তারা বলছে। তবে এই আমরা দেখেছি যে আসলে তারা বাসার বাইরে আসলে মাটির চুলা ব্যবহার করে আসলে তারা গ্যাস যে সমস্যা সেটি থেকে উত্তরণের জন্য, রান্নাবান্নার জন্য আসলে তারা এই মাটির চুলা ব্যবহার করছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে আসলে গ্যাস সংকট নিয়ে ফেনীর সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।
ফেনী শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এ বিষয়ে প্রশাসন কি বলছে এবং এই অবৈধ ইটভাটাগুলো বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইট ভাটা। তো ইট ভাটাগুলো বন্ধে প্রতি বছরই অভিযান চালানো হলেও পুনরায় আবার প্রশাসনকে ম্যানেজ করে কিন্তু আবার এই ইট ভাটাগুলো চালু হয়। তো আমরা পরিবেশ অধিদপ্তর সূত্রে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ 7টি উপজেলায় 130টি ইট ভাটা কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে 115টি ইট ভাটার কাগজপত্র হালনাগাদ হলেও 15টি ইট ভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে পরিবেশ অধিদপ্তর। তো আমরা পরিবেশ অধিদপ্তরের সূত্রে আরো জানতে পেরেছি যে এই নতুন বছরের যে ইটভাটাগুলো চালু হয়েছে এর মধ্যে একটি অভিযান পরিচালনা করেছে। একটি অভিযানে 2টি ইটভাটাকে 50,000 করে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করেছি মানিকগঞ্জ শহরের ভাটবাউর এলাকার যে রহমান ইটভাটা। এই ইটভাটায় গত বছর অভিযান পরিচালনা করে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, এবং তার পাশেই রয়েছে আরো 2টি ইটভাটা। এই 2টি ইটভাটায় 10 লক্ষ টাকা করে জরিমানা করা হয়, এবং এই ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটার আগুন নিয়ন্ত্রণ করে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তো আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসন যেটি বলছেন যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে, এই ইটভাটাগুলো কার্যক্রম বন্ধে তারা বদ্ধপরিকর রয়েছে, এবং তারা এটি অভিযান পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। তো আমরা ইটভাটা মালিক সমিতির সাথে কথা বলেছি। মালিক সমিতিরা যেটি বলছেন যে ইটভাটাগুলো যেগুলো অবৈধ হিসেবে চিহ্নিত করেছে এগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। তারা মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করেছেন। সেই রিট পিটিশনের আর আদেশের পরে তারা অন্যত্র সরাবেন বলে তারা দাবি করেছেন। তো অন্যদিকে যে কৃষি জমির মালিক, কৃষক এবং জনসাধারণ এবং সচেতন মহল যেটি দাবি করছেন যে এই ইট ভাটাগুলো শত শত বিঘার যে টপ সয়েল যে 3 ফসলি জমির মাটি, সেগুলো মাটিগুলো কিন্তু গিলে খাচ্ছে। এতে করে পরিবেশে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং উৎপাদন এবং খাদ্য যে ঘাটতি দেখা দিতে পারে বলেও তারা দাবি করেছেন। তো পরিবেশবাদীরা নিয়মিত এই ইটভাটাগুলো বন্ধে মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি দিয়ে আসছে, কিন্তু প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে পরিবেশবাদীদের দাবি। তো সেক্ষেত্রে আমরা যেটি তাদের দাবির মুখে যেটি বলতে চাই যে এই মানিকগঞ্জে যে ছোট্ট একটি জেলা, এই জেলায় যে এতগুলো ইটভাটা, এই ইটভাটার ধোঁয়ায় পরিবেশেরও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। ঢাকার আশপাশের জেলার যে ইটভাটাগুলো এগুলো মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু বন্ধ করার জন্য একটি নির্দেশনা জারি হয়েছিল, কি সে নির্দেশনা উপেক্ষা করে এই ইটভাটাগুলো চলছে। তো জনসাধারণ এবং পরিবেশবাদীদের দাবি যে অচিরেই যেন এই ইটভাটাগুলোকে বন্ধ করা হয় তার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের অবৈধ ইটভাটা নিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আলিম। মানিকগঞ্জে কৃষি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম। নারায়ণগঞ্জে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন। বিলাল, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? তো গত সপ্তাহে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে এই শীতজনিত রোগীর হাসপাতালের বেশ কিছু পরিসংখ্যান পেয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখন কিন্তু এই রোগীর চাপ
দ্বিগুণ পরিমাণে রয়েছে, অর্থাৎ জ্বর, কাশি, নিউমোনিয়া এবং ডায়রিয়া এই ধরনের রোগীর চাপ কিন্তু হাসপাতালগুলোতে এখন কয়েক গুণ বেড়েছে। এবং হাসপাতালে আসার পরপরই আসলে যারা পরীক্ষা নিরীক্ষা করছেন, যাদেরকে মনে হচ্ছে যে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া দরকার, সেই ধরনের রোগীদের কিন্তু হাসপাতালে ভর্তি করা হচ্ছে, এমনটা কিন্তু আমাদেরকে হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তো একটু দেখাতে চাই যে নগরীর 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল, এখানে প্রায় দুপুর কাছাকাছি সময় চলে এসেছে, এখনো কিন্তু অনেক রোগী অপেক্ষায় আছেন কখন আসলে তিনি চিকিৎসকের কাছে যাবেন। এবং সবচেয়ে বেশি আসলে জ্বর এবং কাশি এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত যে ডায়রিয়া রোগী, সেই রোগীর চাপ কিন্তু এই হাসপাতালে বেশি। আমরা কথা বলেছি নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমানের সঙ্গে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই শীতের প্রকোপ বাড়ার কারণে আসলে মূলত রোগীর চাপ হঠাৎ করে কিছুটা বেড়ে গেছে এবং এই শীতের প্রকোপ যদি কিছুটা কমে সেই ক্ষেত্রে রোগীর চাপ কিছুটা কমে আসবে, এমনটা কিন্তু তিনি আমাকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আরেকটু জানবো যে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের কাছ থেকে আপনার কাছে জানতে চাই, আপনাদের হাসপাতালে রোগীর কি পরিমাণ চাপ, কিভাবে সামলাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের হসপিটালে প্রতিদিনই প্রায় 1,500 থেকে 2,000 রোগী আসে, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ, জরুরি বিভাগ মিলে। এখন শীতজনিত রোগীর সংখ্যা বেশি, শিশুদের এখানে নিউমোনিয়া, ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে আসছেন। আজকে আমাদের 27 জন শিশু ভর্তি আছেন, তবে আতঙ্কিত হওয়ার মতো নয়, প্রতি বছর এটাই স্বাভাবিক। তো ডেঙ্গু রোগী কমে আসছেন, আজকে ডেঙ্গু রোগী আছেন মাত্র 5 জন। স্বাভাবিকভাবে ডেঙ্গু রোগী কমে আসতেছে, আর ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই এখন বেশি। সবাই ধন্যবাদ। তো আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, এই শহরের বাইরে আসলে নারায়ণগঞ্জের যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এই রোগী বেশি হচ্ছে, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, সেখানে রোগীর সংখ্যাটাই অনেকটাই বেশি। বিশেষ করে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল হওয়ার কারণে প্রচুর মানুষ এখানে বসবাস করে, ফলে রোগীর চাপও কিন্তু হাসপাতালগুলোকে এখন সামলাতে বেশ কষ্ট হচ্ছে। তো হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই শীতের রোগীদের প্রকোপ নিয়ে সবশেষ। আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব এবং এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিলাল হোসাইন। পঞ্চগড়েও বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি জানাবেন যে হাসপাতালের রোগীর চাপ এখন কেমন দেখছেন? তো শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে হিমালয় কন্যা হিসাবে জেলা খ্যাত, কিন্তু পঞ্চগড় এই জেলায় কিন্তু আসলে হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রতিদিনে প্রবাহিত। আজকে সকালে যদি আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি মৃদু শৈত্যপ্রবাহ বহমান চলছে কিন্তু পঞ্চগড়ে। এই অবস্থা যখন, তখন আসলে পঞ্চগড়ের অবস্থা কীরকম সেটি জানানোর বাকি থাকে না, কারণ এখানে শীতজনিত যে রোগগুলো রয়েছে, জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, এগুলো কিন্তু আসলে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে হাসপাতালে আসলে তেমন রোগী না থাকলেও বর্তমানে এসব রোগী আবহাওয়াজনিত কারণে রোগীর সংখ্যার চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখানে কথা বলতে চাই একজন ডাক্তারের সাথে, ডাক্তার মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে ডাক্তার রোগীর যে চাপ কিরকম এখানে শীতজনিত? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে সর্বোত্তরের জেলা পঞ্চগড় এবং এখানে শীতের প্রভাব অত্যন্ত বেশি, যার প্রভাব আমাদের শিশু এবং মেডিসিন ওয়ার্ডে অনেক বেশি। আমরা শিশু ওয়ার্ডে যদি বলি, প্রচুর পরিমাণে রোগী ভর্তি হচ্ছে শিশু ডায়রিয়া এবং নিউমোনিয়া, এছাড়া ব্রঙ্কিওলাইটিস নিয়ে। আমার মেডিসিন ওয়ার্ডে যদি বলি, অ্যাজমা, সিওপিডি এবং নিউমোনিয়া এবং ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছে, তার বেশিরভাগই শীতের প্রভাবের জন্য। আজকে আমার সবার প্রতি পরামর্শ হচ্ছে, আমরা যেটা দেখতেছি সবচেয়ে কনিষ্ঠ যে সদস্য পরিবারের, সর্ববৃহৎ যে সদস্য, বয়োবৃদ্ধদের প্রতি এক্সট্রা কেয়ার নেবেন। তারা যাতে ঠান্ডায় অযথা ঘোরাঘুরি না করে, শিশুরা যাতে বাসি পোতা কোনো খাবার না খায়, গরম গরম খাবার পরিবেশন করা হয় এবং সুষম খাবার পরিবেশন করা হয়, সেটাই আমি সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম ডাক্তার মাহবুবুল আলমের কাছে, তিনি বলছিলেন যে আসলে শীতের থেকে পরিত্রাণ পেতে, অর্থাৎ রোগ থেকে পরিত্রাণ পেতে যে পরামর্শ সেটি দিচ্ছিলেন। তবে ঘটনা হচ্ছে, আপনাকে বরাবরই জানাই যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি 100 শয্যা বিশিষ্ট। এখানে আসলে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী কিন্তু চাপ কিন্তু বরাবরই থাকে, সেটি যেই মৌসুমেই হোক।
সেই যে রোগীর চাপ কিন্তু অত্যন্ত বেশি থাকে। এবারও ব্যতিক্রম নয়। এই শীতকালে কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত রোগের কারণে অনেক রোগী কিন্তু এখানে থেকে ফেরত হয়ে চলে যায়, কারণ এখানে শয্যা সংকট রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আসলে শীতজনিত রোগে গত কয়েকদিন আগে কিন্তু এখানে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং এর পাশাপাশি দেখেছি যে অনেকেই আসলে বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে ভর্তি হচ্ছে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে শীত থেকে নিবারণের জন্য শীত বস্ত্র বিতরণ কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ যতই সময় যাবে ততই কিন্তু শীতের তীব্রতা বাড়বে, এমন বলছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুমিল্লার স্টেশন ক্লাবে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, মেলায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? তো হ্যাঁ, আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লা আসলে দীর্ঘ 4 বছর পর শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা মানুষ আসলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে। কারণ হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, করোনাকালীন সময় আসলে বন্ধ হয়েছিল শিল্প বাণিজ্য মেলাটা, সেটা দীর্ঘ 4 বছর পর আবার শুরু হয়েছে। এবং কুমিল্লা আমরা দেখেছি 1 তারিখ থেকে আসলে মেলা শুরু হলো। আমরা দিন দিন মেলার যে বৃদ্ধি এবং পরিধি রয়েছে, সেই পরিধি অনুযায়ী আসলে দেখেছি এখানে 177টি স্টল রয়েছে মেলায়, এবং দেশি পণ্য মিলিয়ে আসলে এই মেলার যে অবস্থা, সেই মেলার আমি এখন জানিয়ে রাখি প্রতিটি স্টলে যারা এসেছে এবং নিরাপত্তার কোনো সমস্যা নেই, এবং যারা এখানে আসছে আসলে পুরুষ মহিলা শিশু বাচ্চা থেকে শুরু করে স্কুলের সারি সারি লাইন আমি দেখতে পাচ্ছি, সকলেই নির্বিঘ্নে এখানে আসছে মেলাতে। এবং মেলায় যে ধরনের পণ্য আসলে সব একসাথে পাওয়া যায় শিল্প বাণিজ্য মেলায়। এবং দেখেছি যারা দোকানদার রয়েছে তারা বলছেন যে এই মেলায় আসলে আকর্ষণীয় অনেক পণ্য রয়েছে কুমিল্লায়, এবং যারা ক্রেতা এবং যারা কুমিল্লাবাসী আসলে রয়েছে এবং গ্রামগঞ্জ থেকে অনেকে আসছেন, তারা বলছেন যে মেলা আসলে যে বিষয়টা এখানে সবচেয়ে বড় বিষয় সব একসাথে পাওয়া যায়। এবং এই শিল্প বাণিজ্য মেলায় আসলে অনেক মানে কি বলবো, পাকিস্তানি অনেক পণ্য এসেছে, ইরানি পণ্য এসেছে, এবং সেদিক থেকে যদি বলি দেশীয় পণ্য আসলে বেশিরভাগ এখানে যারা ক্রেতা আছে তারা দেশীয় পণ্যটা আমি দেখেছি তারা কিনতে এবং ক্রয় করতে। এবং তারা বলছেন যে কুমিল্লার এই মেলায় আসলে শিল্প বাণিজ্য দীর্ঘ 4 বছর হওয়ার কারণে আসলে তারা মুখী ছিলেন, এবং সেটা কুমিল্লা স্টেশন ক্লাবে মেলার যে আয়োজক জেলা প্রশাসন থেকে আসলে তারা এই আয়োজনের অংশীদার হিসেবে বিল্লাল হোসেন এই আয়োজনটা করেছে। তবে আমি একজন ক্রেতার সাথে কথা বলছি, মেলাতে আপনি জিজ্ঞেস দেখছেন মেলা আসলে কি ধরনের পণ্য উঠেছে, ব্যতিক্রম কিনা? আমরা দীর্ঘদিন ধরে কুমিল্লা কোনো বাণিজ্য মেলা হয় নাই, এই অনেক গ্যাপের পর আজকে এই মাস থেকে শুরু হয়েছে বাণিজ্য মেলা। আমরা প্রথমে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর ক্রেতাদের উপচে পড়া ভিড় একটাই কারণ এখন বন্ধের সময় চলতেছে, স্কুল কলেজ বন্ধ, বাচ্চাদের ছুটিটা ভালোভাবে কাটছে এই বাণিজ্য মেলায়। আর পণ্যের কথা বলতে গেলে দেশি পণ্য ছাড়াও বিদেশি আমাদের বাইরের অনেক দেশের ভালো ভালো পণ্য আসছে। আমরা আশা করব যে ক্রেতারা সব দোকানে যে কোনো দোকানে ঢুকবে, ইনশাল্লাহ সব যে কোনো পণ্য কিনবে তাতে স্যাটিসফাই থাকবে আমরা মনে করি। এই যেটা বলছিলেন আসলে যে আসলে দেশি পণ্য ছাড়াও এসে বিদেশি অনেক পণ্য রয়েছে, এবং আমি যেহেতু একজন বিক্রেতার সাথে আসলে কথা বলতে চাই, আসলে মেলায় আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং কেমন ক্রেতা আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক জমজমাট ভাবে চলতেছে মেলা। গত 4 বছর মেলা হয়নি, তো এই জন্য এবার মানুষের অনেক উৎসব ভিড়, মানে প্রচন্ড ভিড় হইতেছে, মানুষের বেচা বিক্রি খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। মেলা আসলে বিক্রেতা বলছেন অনেক পণ্য আসলে এসেছে এবং ক্রেতাও তারা ভালো সাড়া পাচ্ছে। এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লা প্রতিটি স্টল আমরা ঘুরে ঘুরে দেখেছি, আসলে তারা আমাদেরকে বলছেন যে মেলা ক্রেতাও রয়েছে এবং মেলা মালামাল যেটা দেশি পণ্য বেশি আসলে চাহিদা রয়েছে, বিদেশি পণ্য হচ্ছে দেশি পণ্যটা এখানে তারা বেশি ক্রেতারা কিনছেন। এবং আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে মেলার যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন এই মেলা নিরাপত্তা কোনো সমস্যা নেই, নিরাপত্তা যথেষ্ট রয়েছে, এবং যারা এখানে পুলিশ এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মেলাটা আসলে নিয়ন্ত্রিত। আমি সেদিক থেকে যদি বলি মেলা আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, মেলার যে কর্তৃপক্ষ তারা বলছেন সবাইকে নিঃসন্দেহে আসার জন্য, এবং মেলা মাস ভেবে যেতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে শিল্প বাণিজ্য মেলা। আমি এখন একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রেড রোজ নামে একটা দোকান, সেই কারণে আমি দেখেছি ভাই ফুল কেমন বিক্রি হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি এখানে। আর এখানে আসলে আমাদের ফুলের বিষয়টা হচ্ছে শৌখিন, যাদের এটার প্রতি আগ্রহ বেশি বা শখের বিষয়টা কাজ করে তারাই নিচ্ছে। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। এই
যেটা বলছিলেন আমি যে মেলা দেখেছি এবং এই যে এখানে যারা বাহারি রকমের আসলে পণ্য নিয়ে বসে রয়েছে বিক্রেতা, এবং আমরা দেখতে পাচ্ছেন মেলায় আসলে বিভিন্ন রকম পণ্য এসেছে। আসলে আপনার মেলায় এই দীর্ঘদিন 4 বছর পর আমরা কেমন দেখছেন কুমিল্লার মেলা কেমন পণ্য উঠেছে? এই তো মেলায় আসলাম, এনজয় করতেছি এন্ড দেখতেছি, ভালোই লাগতেছে। আর এখানে অনেক ভ্যারাইটিস আছে, প্রোডাক্টও আছে অনেক, দেখতেছি সবাই মেলায় আসতেছে এন্ড আমার মনে হয় সবার মেলায় আসা উচিত, এসে একবার দেখে যাওয়া উচিত। থ্যাংক ইউ। যেটা বলছিলেন এবং আমি একটু কথা বলতে চাই আর দুই একজনের সাথে। আচ্ছা, মেলাতে আপনার দীর্ঘদিন ধরে 4 বছর পর অনুষ্ঠিত, কেমন লাগছে মেলা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মেলা। আসলে আমরা মেলাতে উপভোগ করতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, কেনাকাটা করতেছি। আমাদের কাছে অনেক মনোরম মুগ্ধ একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ মেলাতে এসে আসলেই অনেক আনন্দ ফিল করতেছি। ধন্যবাদ। আসলে যেটা বলছিলেন সকলে আনন্দ পাচ্ছে। আসলে মেলা কেমন লাগছে তোমার কাছে মেলা? ভালো। মেলা কি কিনলি? ক্লিপ। আসলে মেলাতে আমরা দেখেছেন ব্যতিক্রমী কি আছে আপনার কাছে মনে হয়? এখনো পুরোপুরি দেখি নাই, পুরোটা ঘুরে দেখি নাই, তবে ব্যতিক্রম ধর্মী অনেক জিনিস আছে দেখার মতো। আসলে মেলার যে ব্যতিক্রমী যে আয়োজন আমরা দেখেছি কুমিল্লার মেলা, আসলে দীর্ঘ 4 বছর পর মেলা অনুষ্ঠিত হচ্ছে। জন্মদিন কুমিল্লা স্টেডিয়াম ক্লাবের নিরাপত্তার কোনো সমস্যা নেই, সেদিক থেকে এখানে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং মেলার যে আয়োজন বিল্লি আলোচনা সকলে মিলিয়ে আসলে সুন্দর একটা ব্যবস্থা করেছে। এই মেলার কর্তৃপক্ষের মাধ্যমে আসলে নিরাপত্তার কোনো সমস্যা নেই। এই ছিল কুমিল্লা শিল্প বাণিজ্য মেলার থেকে সর্বশেষ। তোহা, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার স্টেশন ক্লাবে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।